ফিরে এলাম বিরতির পর। ভারতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্ল্যাকমেলিং এর মঙ্গলবার কড়া ভাষায় জবাব দিল রাশিয়া। ভারতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্ল্যাকমেলিং এর মঙ্গলবার কড়া ভাষায় জবাব দিল রাশিয়া। তেল বাণিজ্য নিয়ে গত কয়েকদিন ধরে ট্রাম্প ভারতকে অনবরত ব্ল্যাকমেল করে চলেছেন। ট্রাম্পের সর্বশেষ হুমকি হচ্ছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে অন্য দেশকে বেচছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে শুল্ক হারে আরও বোঝা চাপাবে আমেরিকা। অর্থাৎ এক কথায় নয়াদিল্লিকে সরাসরি ভয় দেখিয়ে রুশ ভারত বাণিজ্য চুক্তি বন্ধ করার চাপ দিয়ে চলেছেন ট্রাম্প। রাশিয়া এর জবাবে ট্রাম্পের মুখের উপর জানিয়ে দিয়েছে যে কোনো সার্বভৌম দেশের বাণিজ্য বন্ধু বাছাইয়ের অধিকার রয়েছে। আমেরিকা ইচ্ছাকৃতভাবে ভারতের উপর অবৈধ বাণিজ্য চাপ প্রয়োগ করছে। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনলে শুল্ক হার বাড়িয়ে দেওয়ার মার্কিন প্রশাসনের হুমকিকে কঠোর নিন্দা করে ক্রেমলিন। বলেছেন সার্বভৌম দেশের অধিকার রয়েছে, তারা নিজের মনের মতো বাণিজ্য অংশীদার বাছাই করতে পারে। সোমবার রাতে সমাজ মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ভারত শুধু বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনছে না, বরং সেই তেলের বড় অংশ খোলা বাজারে বিক্রি করে লাভও করছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে কত মানুষের মৃত্যু হচ্ছে তা নিয়েও ভারতের কোনো মাথা ব্যথা নেই। এই কারণেই আমি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও বাড়াবো। যদিও জরিমানার অঙ্ক স্পষ্ট করেননি তিনি। রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতকে শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছেন, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা নিয়ে সরাসরি আঙুল তুলেছে নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানে আবারও ভূমিকম্প। গোপনে খামেনেইয়ের দেশ কি পরমাণু পরীক্ষা করল? আমেরিকা এবং জার্মানির ভূমিকম্পন পর্যবেক্ষণ সংস্থা দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, রিক্টার স্কেলে মঙ্গলবার ভূমিকম্পের মাত্রা ছিল 5.7-এরও বেশি। উত্তরের শেমনান এলাকার পরে এবার দক্ষিণের কেরমান। 1.5 মাসের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের একাংশ, আর তা ঘিরেই শুরু হলো জল্পনা। আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, রিক্টার স্কেলে মঙ্গলবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7-এরও বেশি। ভূতাত্ত্বিক কারণে ইরানে ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু পরমাণু কর্মসূচি ঘিরে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে এই ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, আয়াতোল্লাহ আলী খামেনেই মাসুদ পেজেকসিয়ানের দেশের পরমাণু অস্ত্র পরীক্ষার কারণেই কি কেঁপে উঠছে মাটি? জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, কেরমানের বাম শহরের প্রায় 30 কিলোমিটার দক্ষিণের ওই জনহীন এলাকায় ইরান ফৌজের রেভলিউশনারি গার্ড বাহিনীর একটি শিবির রয়েছে। ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র। ঠিক যেমন গত জুন মাসে ভূকম্পনের শিকার সেমনানে ইরান ফৌজের ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স এবং স্পেস সেন্টার রয়েছে। প্রসঙ্গত, আরব এবং ইউরেশীয় টেকটনিক পাতের সংযোগস্থলে রয়েছে ইরান। সেই কারণে সেখানে বছরে গড়ে 2100টি ভূমিকম্প হয়। তার মধ্যে 15 থেকে 16টি কম্পনমাত্রা 5 বা তার বেশি হয়। 1966 থেকে 2015 সালের মধ্যে ইরানে 96,000 ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু পরীক্ষার সময় মাটির নিচে বিস্ফোরণ হয়, সেখান থেকেই টেকটনিক শক্তি নির্গত হয়, এর ফলে ভূমিকম্প হতে পারে। তবে পরমাণু বিস্ফোরণজনিত কম্পন এবং ভূমিকম্পের মধ্যে ফারাক করতে পারেন ভূবিজ্ঞানীরা। এখনো পর্যন্ত কোনো দেশ বা আন্তর্জাতিক সংগঠন তেহরানের বিরুদ্ধে পরমাণু পরীক্ষার অভিযোগ তোলেনি। প্রসঙ্গত, গত 13 জুন ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র এবং সামরিক ঠিকানায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরে 22 জুন ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে বোমা বর্ষণ করেছিল আমেরিকার B-2 বোমারু বিমানগুলি। হাই নিউজ নেটওয়ার্ক। ইমরান সমর্থকদের বিক্ষোভের জেরে আবারও অশান্তি পাকিস্তানে। ধৃত শতাধিক, জারি 144 ধারা। 2023 সালের হিংসায় জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ফয়সালাবাদের বিশেষ আদালত ইমরান পিটিআই এর পার্লামেন্টের নেতা ওমর আয়ুব সহ 200 জন নেতাকর্মীকে 10 বছরের জেলের সাজা দিয়েছিল। পাকিস্তানের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিক্ষোভের জেরে অশান্তি ছড়ালো লাহোর, বহওয়ালপুর, পেশোয়ার সহ বিভিন্ন শহরে। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে 144 ধারা। মঙ্গলবার পিটিআই এর শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। 2023 সালে হিংসায় জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ফয়সলাবাদের বিশেষ আদালতে ইমরান পিটিআই এর পার্লামেন্টের নেতা
ওমর আয়ুব সহ 200 জন নেতা কর্মীকে 10 বছরের জেলের সাজা দিয়েছিল। তারপরেই প্রতিবাদ বিক্ষোভে নেমেছে প্রাক্তন পাক ক্রিকেটার অধিনায়কের অনুগামীরা। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ইমরান। প্রধানমন্ত্রী থাকাকালীন আইন ভেঙে বিদেশ উপহার আত্মসাতের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় 2023 সালে 5ই আগস্ট থেকে ইমরান কারাবন্দী। বর্তমানে তিনি আদিয়াল কারাগারে দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে 2023 সালের 9 থেকে 10ই মে হিংসায় মদতের অভিযোগও প্রমাণিত হয়েছে। এছাড়াও চলছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা। প্রসঙ্গত, 2023 সালে মে মাসে ইমরানের গ্রেফতারির পরে তার সমর্থকেরা ধারাবাহিকভাবে হামলা চালিয়েছেন পাক সেনার উপরে। রাওয়ালপিন্ডির সেনা দফতর, পাক সেনা লাহোরের কোর কমান্ডের বাড়ি, করাচি, পেশোয়ারের সেনা শিবির আক্রান্ত হয়েছিল। তছনছ করা হয়েছিল কয়েকটি জনসেনা কর্তার বাসভবন। এমনকি গুলি চালানো হয়েছিল সেনার ওপরে। ওই ঘটনায় অশান্তি বাঁধানোর অভিযোগে হাজারেরও বেশি ইমরান সমর্থককে গ্রেফতার করেছিল পাক সেনা, রেঞ্জার্স এবং পুলিশ বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক। 2035 সালে চাঁদে যাবে পাকিস্তান। তার আগে প্রথম পাক মহাকাশচারীকে 2026 সালে চীনে স্পেস স্টেশনে পাঠানোর পরিকল্পনা করেছে ইসলামাবাদ। কিন্তু চীনের ঘাড়ে ভর দিয়েই মহাকাশ অভিযান করতে চায় প্রতিবেশী দেশটি। 2035 সালে চাঁদে যাবে পাকিস্তান। তার আগে প্রথম পাক মহাকাশচারীকে 2026 সালেই চীনের স্পেস স্টেশনে পাঠানোরও পরিকল্পনা করেছে ইসলামাবাদ। কিন্তু এসবই আসলে পরশমৈপদী, অর্থাৎ চীনের ঘাড়ে ভর দিয়েই মহাকাশ অভিযান করতে চায় প্রতিবেশী দেশটি। কেননা পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এখনো পর্যন্ত স্বাবলম্বী হয়ে কোনো উপগ্রহই পাঠাতে পারেনি। সুতরাং নিজেদের ক্ষমতায় যে তা সম্ভব নয় তা ভালোই জানে পাকিস্তান। এমনিতেই পরমাণু গবেষণা থেকে প্রযুক্তি সবেতেই চীনই পাকিস্তানের ভরসা। এবার তারা মেড ইন চায়না হয়েই মহাকাশেও পৌঁছাতে চায়। চীন সফরে গিয়েছেন পাক মন্ত্রী আহসান ইকবাল। সেখানে বেজিং প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই সোমবার তিনি ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর কাঁধেই দায়িত্ব পুরো অভিযানটার পরিকল্পনা করার। কিন্তু প্রযুক্তিগত সব সাহায্যই করবে চীন। ইকবাল আবেগঘন ভাষণে লক্ষ্য বেঁধে দিয়েছেন, যদিও পরিষ্কার হয়ে গিয়েছে চীন ছাড়া এক পাও এগোতে পারবে না তাদের দেশ। এ পর্যন্ত মহাকাশে পাকিস্তান 3টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে, কিন্তু সেক্ষেত্রেও চীনা সাহায্যেই তা সম্ভব হয়েছে। এমতো অবস্থায় 2035 সালে চন্দ্রাভিযান এবং 2026 সালে পাক মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর লক্ষ্য সামনে রেখে উচ্চাভিলাষী হয়ে উঠছে পাকিস্তান। ভারত ইসরোকে সামনে রেখে মহাকাশে প্রতি মুহূর্তেই এগিয়ে চলেছে নতুনতর লক্ষ্য। পড়শি দেশ পাকিস্তানের অবস্থা ততটাই শোচনীয়। ভেঙে পড়েছে সেই দেশের অর্থনীতিও। ভারতের চন্দ্রাভিযানের পর পাক সাংসদ সৈয়দ মোস্তফা কামাল পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়েই বলেছিলেন, গোটা বিশ্ব আজ চাঁদে চলে যাচ্ছে, অথচ আমাদের করাচির অবস্থা দেখুন, এখানে বহু শিশু আবর্জনার স্তূপে পড়ে প্রাণ হারায়। যেই মুহূর্তে ভারত চাঁদের বুকে পা রেখেছিল তার ঠিক 2 সেকেন্ডের পরই খবর এসেছিল আবর্জনা স্তূপে একটি শিশু মারা গিয়েছে। প্রতি 3 দিনে এই শিশু মৃত্যুর খবর আমাদের কাছে আসছে। এই পরিস্থিতিতে একগলা ঋণে ডুবে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের সঙ্গে টক্করের ব্যর্থ চেষ্টায় এবার চীনের পিঠে চেপেই চাঁদে যেতে চাইছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই নির্বাচন ঘোষণা করলেন ইউনূস। স্বাগত জানালো খালেদার বিএনপি। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস জানান, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন আয়োজন করা। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানালেন, আগামী বছর রমজান মাস শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদে নির্বাচন করতে চান। তিনি বলেন, 2026 সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। গত বছরের জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রক্তাক্ত গণ অভ্যুত্থানের জেরে গত 5ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছিল। বাংলাদেশ বায়ুসেনার বিমানে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার পালা বদলের সেই বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস বলেন, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচনের আয়োজন করা। গত 6 মাস ধরে নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে টানাপোড়েন চলছিল ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। কিন্তু মঙ্গলবার রাতে ইউনূসের ভোট নির্ঘণ্ট ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে বিএনপির তরফে।
জাতির উদ্দেশ্যে ভাষণের আগে মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ৩৬ জুলাই উদযাপন শীর্ষক কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ইউনূস। সেখানে তিনি জানান, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র গণ অভ্যুত্থান উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে। ইউনূস বলেন, পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। সাংবিধানিক স্বীকৃতি পাবে ছাত্র আন্দোলন এবং পালাবদল। হাসিনার পতনের বর্ষপূর্তিতে ইউনূসের বার্তা। ঢাকায় ৩৬ জুলাই উদযাপন শীর্ষক কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করে ইউনূস জানিয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনের পর যে সরকার আসবে তারা ছাত্র গণ অভ্যুত্থানকে উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেবে। ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র গণ অভ্যুত্থান উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাবে। ক্ষমতা বদলের বর্ষপূর্তিতে মঙ্গলবার এই প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ৩৬ জুলাই উদযাপন শীর্ষক কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করে তিনি বলেন, পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। গত বছরের জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রক্তাক্ত গণ অভ্যুত্থানের জেরে গত ৫ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছিল। বাংলাদেশ বায়ুসেনার বিমানে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার পালাবদলের সেই বর্ষপূর্তিতে ইউনূস যে ২৮ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তা আদতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলেই ইউনূসের দাবি। হাসিনার ১৬ বছরের শাসনকে ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা বলে চিহ্নিত করেছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত হয়েছে ২৩ বছর পাকিস্তানি স্বৈর শাসকদের অত্যাচারের কথা। নিহত রাষ্ট্রনেতা শেখ মুজিবুর রহমানের জামানায় গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল বলেও ঘোষণাপত্রে অভিযোগ করেছেন ইউনূস। ৮০ দশকের সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং ৯০-এর দশকে গণতন্ত্রের প্রত্যাবর্তনের প্রসঙ্গ তুলে প্রয়াত সেনা শাসক হুসেন মোহাম্মদ এরশাদকেও নাম না করে আক্রমণ করেছেন ইউনূস। তবে তাৎপর্যপূর্ণভাবে স্বীকৃতি দিয়েছেন আর এক সেনা শাসক জিয়াউর রহমানকে। ১৯৭৫ সালের নভেম্বরে রক্তক্ষয়ী সেনা বিদ্রোহকে সিপাহী জনতার বিপ্লব বলে চিহ্নিত করে ইউনূস মঙ্গলবার বিএনপির প্রতি সহযোগিতার বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। একে অপরকে চোখে হারাচ্ছেন। বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছে ধনুষ এবং মৃণাল ঠাকুর নাকি চুটিয়ে প্রেম করছেন। ধনুষ ও মৃণাল ঠাকুর প্রথম জনের বয়স ৪২, দ্বিতীয় জনের ৩৩। কিন্তু প্রেম কবে আর বয়সের ফারাককে পাত্তা দিয়েছে? এই মুহূর্তে বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন, চুটিয়ে প্রেম করছেন তারা। এই খবর ছড়িয়েছে দ্রুতই। এক বিনোদন সংক্রান্ত ওয়েবসাইটে পরিষ্কার দাবি, তাদের সূত্রের খবর নাকি একেবারে পাক্কা। সম্প্রতি ধনুষ ও কৃতি শ্যাননের তেরে ইশক মেঘ ছবির কাজ শেষ হওয়ার পর একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল মৃণালকে। আবার ধনুষ চেন্নাই থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন সন অব দ্য সর্দার 2 এর স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিতে। সেই ছবিতে রয়েছেন মৃণাল। একটি ভিডিওয় দুজনকে হাত ধরাধরি করে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে। তারা কানে কানে কথাও বলছেন। এই সমস্ত ঘটনাকে জুড়ে জুড়ে পরিষ্কার হয়ে যাচ্ছে মন দেওয়া নেওয়া সমীকরণের সত্যতা। দাবি এমনটাই। রজনীকান্তের মেয়ে ও তামিল পরিচালক ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল ধনুষের, কিন্তু ১৮ বছরের দাম্পত্যে তারা দাড়ি টেনেছে ২০২২ সালে। ফলে এই মুহূর্তে খোলা আকাশের পাখি ধনুষ। অন্যদিকে মৃণাল বিয়েই করেননি। ফলে রজনীর প্রাক্তন জামাইয়ের সঙ্গে তার গাঁটছড়া বাঁধায় তেমন ঝামেলা গণ্ডগোলের আশঙ্কাও দেখছেন না কেউ। কিন্তু সত্যিই কি তারা প্রেম টেম করছেন, নাকি পুরোটাই তৈরি করা একটা গল্প মাত্র? প্রশ্নটা সহজ মনে হলেও উত্তরটা নয়। বিশেষ করে সত্যি সম্পর্কে জড়ালে মানতেই হবে সেটা গোপনই রাখতে চাইছেন তারা। ফলে আপাতত তাদের পরবর্তী আপডেটের দিকেই নজর থাকবে গসিপ প্রেমী নেটিজেনদের। তাতে আর সন্দেহ কি? হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।